সবাইকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট টাইম। সাথে আছে সামিয়া মুন, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে গাইড হিসেবে থাকবো, জানাবো অনেক অনেক ইনফরমেশন, আর সাথে বিনোদন তো থাকছে। যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস আজ। প্রতি বছর চোখ ধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনীরা। যদিও গত বছর করোনা ভাইরাসের মহামারীর কারণে ম্লান হয়েছিল আমেরিকানদের বিশেষ এই দিনটি, তবে বছর ঘুরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে স্ট্যাচু অফ লিবার্টির এই দেশটিতে। আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, আর এই দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই বিভিন্ন স্টেট বা রাজ্যে আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অফ লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। করোনা মহামারীর কারণে গত বছর দিবসটি উদযাপন করতে পারেনি যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তবে এবার করোনা থেকে মুক্তি হয়ে 4 জুলাই করোনা মুক্ত দিবস পালন করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন অনেক আগে থেকেই তার বিভিন্ন ভাষণে এমনটাই আশা প্রকাশ করে আসছিলেন। অবশেষে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই স্বাধীনতার 245তম দিবসটি পালন করছেন সারা দেশের মানুষ। 245 বছর আগে 1776 সালের 2রা জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর 2 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু পৃথক হতে ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর 2রা আগস্টে অনুষ্ঠিত হলেও প্রত্যেক বছর 4 জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করেন যুক্তরাষ্ট্র। এই দিনটির জন্য জীবন দেন 25,000 বিপ্লবী আমেরিকান এবং 27,000 ব্রিটিশ ও জার্মান সেনা। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন স্ট্যাচু অফ লিবার্টি, যা আমেরিকার স্বাধীনতা অর্জনের শতবর্ষ পূর্তিতে 1885 সালে উপহার হিসেবে পাঠিয়েছিল ফ্রান্স। এই ভাস্কর্য এখন শুধু আমেরিকার জাতীয় প্রতীকই নয়, বরং সারা বিশ্বের কাছে মুক্তি বা স্বাধীনতার প্রতীক। 136 বছর পর যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্সের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে স্ট্যাচু অফ লিবার্টির লিটল সিস্টার নামের আরেকটি ভাস্কর্য উপহার দিয়েছে ফ্রান্স। ব্রোঞ্জের তৈরি নতুন এই ভাস্কর্যটিকে বিশ্বের স্বাধীনতা ও আলোর প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইন শপগুলোর অন্যতম মেসিসের উদ্যোগে নিউ ইয়র্ক সিটির হাডসন নদীতে সূর্যাস্তের পরই বিশ্বখ্যাত আতশবাজি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর আকাশের এই বর্ণিল আলোক ছটা উপভোগ করতে কয়েক লাখ আমেরিকানের সমাগম ঘটে এখানে। একইভাবে ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়ার্ল্ড, লাস ভেগাস, হলিউড, মায়ামি, বস্টন, নর্থ ক্যারোলিনা, হিউস্টন, ডালাস প্রভৃতি স্থানেও আতশবাজির বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে স্বাধীনতা দিবসের আমেজে। তুর্কি ভাষায় কাজাক মানে হলো বিস্ময়, আর কাজাকস্তানের মানে হলো বিস্ময়ের ভূমি। চারদিকে স্থলবেষ্টিত এই দেশটিতে আয়তনের দিক থেকে বিশ্বে নবম, ইতিহাস ও ঐতিহ্যে বেশ সমৃদ্ধ একটি দেশ কাজাকস্তান। বিভিন্ন দেশের মতো এই দেশটিতেও আছে প্রাচীন লোকসঙ্গীতের তাদের নিজস্ব ধারা। মধ্য এশিয়ার অনেক দেশের নামই আমাদের কাছে বেশ পরিচিত। উজবেকিস্তান, কাজাকস্তান, কিরগিস্তান, এসব দেশের নাম শুনলেই আমাদের নাকে এসে লাগে আপেল, আঙ্গুর, আখরোট ইত্যাদির অলৌকিক সৌরভ। বিশ্বের যে কয়েকটি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয়, সেগুলোর মধ্যে কাজাকস্তান অন্যতম।
বিশ্বব্যাপী কাজাকরা সুপরিচিত তাদের হাজার বছরের পুরনো যাযাবর সংস্কৃতির মাধ্যমে। সঙ্গীতপ্রিয় কাজাকদের ফোক বাদ্যযন্ত্রের জাদুঘরে সংগ্রহীত আছে তাদের ঐতিহ্যবাহী ১০০টি প্রাচীন বাদ্যযন্ত্র। কাজাকস্তানের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের একটি হল ডোমরা। ২০১৪ সালে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য ইউনেস্কো আন্তঃসরকারি কমিটির নবম অধিবেশনের সময় ডোমরা কাজাখের ঐতিহ্যবাহী শিল্পের প্রতিনিধি হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর ২০১৮ সাল থেকে জুলাইয়ের প্রথম রবিবার কাজাকস্তানের জাতীয় সংস্কৃতি ও পরিচয় রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয় ডোমরা দিবস চালু করা হয়। প্রাচীনকালে আরবরা উদ নামে একটি বাদ্যযন্ত্র ব্যবহার করত, যেটি পরে বিতর্কিত হয়ে মধ্য এশিয়ায় রূপ নিয়েছে ডোমবাইরা বা ডোমরা হিসেবে। আবার কোথাও রূপ নিয়েছে তানবুর নামক বাদ্যযন্ত্র হিসেবে, যার আধুনিক রূপান্তর হচ্ছে বর্তমানে গিটার। ডোমরার অনন্য সুন্দর সুরের মূর্ছনায় নানা আয়োজনের মধ্য দিয়ে এবছর চতুর্থবারের মতো কাজাকস্তানে পালিত হচ্ছে দ্য ন্যাশনাল ডে অফ ডোমরাও। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় বন্ধ ছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের ছোট বড় সকল ইভেন্ট। কিন্তু এবছর করোনাকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একযোগে চলছে বিশ্ব ফুটবলের অন্যতম দুটি জনপ্রিয় আসর, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। খেলাপ্রেমীদের মাঝে সেরা খেলা কোনটি, ক্রিকেট না ফুটবল, তা নিয়ে যেমন তর্কের শেষ নেই, তেমনই জনপ্রিয় দুটি ফুটবল টিম ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়েও কিন্তু কাদা ছোড়াছুড়ি কম হয় না। খেলার এই উত্তেজনাকে আরেকটু ভিন্ন মাত্রায় নিতে চাইলে দেখে নিতে পারেন ক্রীড়াভিত্তিক জনপ্রিয় কিছু সিনেমা। If we were to win with this team on our payroll, we'll change the game. They're picking up spare parts from other teams. You don't put a team together with a computer. Adapt or die. বিশ্বের কম বেশি সব দেশেই সবচেয়ে জনপ্রিয় দুটি বিনোদনের মাধ্যমের নাম জিজ্ঞেস করা হলে তা নিঃসন্দেহে হবে স্পোর্টস ও সিনেমা। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিশ্বের বহু দেশে নির্মিত হয়েছে স্পোর্টস ভিত্তিক সিনেমা। আর বলাই বাহুল্য, বক্স অফিসের নিরিখে সেগুলোর বেশিরভাগই দর্শকের মন জয় করে নিয়েছে। দর্শকদের মন জয় করা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তেমনই একটি সিনেমা মানিবল। কারি কারি টাকা খরচ করে খেলোয়াড় কেনার সামর্থ্য নেই অকল্যান্ড অ্যাথলেটিক্সের, কিন্তু তাই বলে কি আর স্বপ্ন বাদ মানবে? ম্যানেজার বিল বিনের লক্ষ্য ওয়ার্ল্ড সিরিজ জয়ের। সংখ্যা আর পরিসংখ্যানের জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে এই বেসবল ম্যানেজার গোটা বেসবল খেলাটার দৃশ্যপটই পরিবর্তন করে দিলেন, তার কাহিনী মানিবল। সিনেমাটিতে কোচ হিসেবে ব্র্যাড পিটের অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। ফুটবল প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি সিনেমা গোল দ্য ড্রিম বিগিন্স। আমেরিকায় বাস করা মেক্সিকান রন্ধনশিল্পী সান্তিয়াগো মুনিজ কি করে ইংল্যান্ডের তারকা ফুটবলার হলেন, সে গল্প নিয়েই গোল দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের গোলটিও যে বদলে যেতে থাকে সেটিও দেখানো হয়েছে এতে। অন্যদিকে এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার সময় একজন তারকা খেলোয়াড়কে যে টানা পোড়েনের ভেতর দিয়ে যেতে হয় সেটি দেখানো হয়েছে সিনেমার দ্বিতীয় পর্বে। ফুটবল জগতের কিংবদন্তি খেলোয়াড় পেলে। তবে ফুটবল জগতের আইকন হওয়ার আগে পেলে ছিলেন বেশ দরিদ্র পরিবারের এক ক্ষুদে সদস্য, যার কিনা একটি ফুটবল কেনারও সামর্থ্য ছিল না। তিনি বেড়ে উঠেছিলেন ব্রাজিলের সাও পাওলোর বস্তিতে, কিন্তু ফুটবলের প্রতি তীব্র ভালোবাসা ও বাবার অনুপ্রেরণায় ফুটবলকেই আঁকড়ে ধরেন তিনি। পেলের ফুটবল জগতের যুদ্ধযাত্রা ও তারকা হয়ে ওঠা নিয়ে জীবনধর্মী সিনেমা পেলে বার্থ অফ আ লিজেন্ড জেফ জিম্বালিস্ট এবং মাইকেল জিম্বালিস্টের পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পায় আমেরিকান এই সিনেমাটি। ভারতের ক্রিকেট সুপারস্টার MS ধোনির জীবনী ও ক্রিকেট নিয়ে সংগ্রামের উপর ভিত্তি করে নীরাজ পান্ডে পরিচালিত MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা হিসেবে স্বীকৃত। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করে ২১৬ কোটি রুপি। এতে নাম ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন বলিউডের সদ্যপ্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডে ক্রিকেট নিয়ে সবচেয়ে আলোচিত সিনেমা বলা যায় সেরা সিনেমা লাগান।
2001 সালে নির্মিত এই সিনেমা দেখানো হয় ব্রিটিশ শাসনকালে ভারতের নিপীড়িত কৃষক খাজনা মওকুফের লক্ষ্যে কিভাবে ক্রিকেট খেলা শিখে ইংরেজদের হারিয়ে দেয়। সিনেমাটি বিশ্বের 100টি সেরা সিনেমার তালিকাতেও স্থান পেয়েছে। সিনেমাটি স্থান করে নিয়েছে টাইম ম্যাগাজিনের সর্বকালের সেরা 25 স্পোর্টস মুভির তালিকায়। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর। স্পোর্টস ভিত্তিক আরও কিছু জনপ্রিয় সিনেমা হচ্ছে 2004 সালে মুক্তি পাওয়া মিলিয়ন ডলার বেবি, 2013 সালে মুক্তি পাওয়া রাশ, 2019 সালে মুক্তি পাওয়া ফোর্ড ভার্সেস ফেরারি। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি মুভি। দর্শক, এন্টারটেইনমেন্ট টাইমের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আরও আয়োজন নিয়ে ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এন্টারটেইনমেন্ট টাইমে। বিশ্বের অন্যতম জনপ্রিয় টিভি শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের কল্যাণে সব বয়সী মানুষের কাছে পরিচিত একটি নাম বিয়ার গ্রিল। অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রির অ্যাডভেঞ্চারাস তারকাকে এমন প্রশ্নের উত্তরে সবার আগে মাথায় আসবে অদ্ভুত ফ্যাশনের মাধ্যমে খবরের শিরোনামে থাকা রণবীর সিং এর নাম। এবার বিয়ারের সাথে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারে যোগ দিচ্ছেন রণবীর সিং। জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন বিয়ার গ্রিলস। অ্যাডভেঞ্চারে গিয়ে সাপ, ব্যাঙ, কেঁচো সহ বিভিন্ন প্রাণী খেয়ে বিপদসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই শেখান তিনি। ইতিমধ্যে বিয়ারের সঙ্গী হয়েছেন বেশ কিছু নামি দামি ব্যক্তিবর্গ। সেই তালিকায় আছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেসলার বাতিস্তা সহ আরও অনেক নামি দামি তারকা। বিশ্বখ্যাত অ্যাডভেঞ্চার প্রেমী বিয়ার গ্রিলসের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমা নয়, তবে থাকছে ধুন্ধুমার অ্যাকশন অ্যাডভেঞ্চার। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিশাল বাজেটের একটি অ্যাডভেঞ্চার শোতে একসাথে দেখা যাবে এই দুজনকে। জানা গেছে শোটি বানানো হচ্ছে সারা বিশ্বের সব দর্শকের কথা বিবেচনা করে, তবে এর মূল পরিকল্পনায় থাকবেন বিয়ার গ্রিলস নিজেই। এই প্রথমবার সিনে পর্দার বাইরে এভাবে কোনো ওয়েব সিরিজে দেখা যাবে রণবীর সিংকে। পাশাপাশি গ্রিলস এবং নেটফ্লিক্সের হাত ধরে এই ডিজিটাল ময়দানে পদার্পণ করতে চলেছেন এই অভিনেতা। বর্তমানে শোটির শুটিংয়ের প্রস্তুতি চলছে প্রচণ্ড শীতের প্রকাণ্ড এক অঞ্চল সাইবেরিয়ায়। পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো দ্বীপ কিংবা সমুদ্রে জেগে ওঠা চর। একটু ছুটি বা অবসর সময় পেলেই মানুষ ছুটে যায় এই মনোরম সৌন্দর্যে ঘেরা দ্বীপগুলোতে। তবে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এগুলো ছাড়াও বেশ কিছু অদ্ভুত ও কিম্ভূত কিমাকার দ্বীপ রয়েছে এই পৃথিবীতে। জানাবো তেমনই অদ্ভুত কিছু দ্বীপ সম্পর্কে। মরিশাস উষ্ণ প্রধান এলাকার জন্য স্বর্গীয় স্থান হলেও এটি বিখ্যাত আরও একটি কারণে। প্রকৃতির খামখেয়ালিপনায় আপনা আপনি এখানে একটি মরীচিকা তৈরি হয়েছে। বালি স্রোত এবং পানির ঢেউ মিলে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যার জন্য উপর থেকে তাকালে মনে হবে পানির নিচে কোনো জলপ্রপাত বয়ে যাচ্ছে, আর তাতেই দ্বীপটির সৌন্দর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। গোকুই আইল্যান্ড মূলত চীনে অবস্থিত। এই দ্বীপটি ছিল মৎস্য শিকারীদের আস্তানা, কিন্তু বেশ কয়েক বছর আগে এই দ্বীপ ত্যাগ করে জেলেরা শহরে ফিরে গেছে। কিন্তু দ্বীপে নির্মিত তাদের বাড়ি কিংবা ছোট ছোট দালানগুলো রয়ে গিয়েছিল।
অনেকদিন ধরে অব্যবহৃত থাকার কারণে তা পুরোপুরি ছেয়ে গেছে সবুজে। পুরো দ্বীপটি যেন এখন সবুজের আস্তরণ। বাড়িগুলোর ছাদ কিংবা দেয়াল সব চাপা পড়েছে সবুজের নিচে। প্রকৃতি তার সব সৌন্দর্য ঢেলে দিয়ে নিজেই সাজিয়েছে এই গোকুই আইল্যান্ডটি। সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি পালমাইরা আইল্যান্ড পৃথিবীর অন্যতম একটি বিচ্ছিন্ন দ্বীপ। পুরো দ্বীপটি রেইন ফরেস্টে ঘেরা, কিন্তু তারপরও এত সুন্দর দ্বীপটি সবাই উপভোগ করতে পারে না। এটিকে ঘিরে বেশ কুসংস্কারও রয়েছে। এই দ্বীপের আশেপাশে থেকে বেশ কিছু জাহাজ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এরকম রহস্যজনক সব ঘটনার জন্য এই দ্বীপটিকে অনেকে ভৌতিক বলে আখ্যায়িত করে। তাই এখানে আসতে হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে হয়। একসাথে অনেকজন মিলে এখানে ঘুরতে আসাও নিষিদ্ধ। সেকোত্রা আইল্যান্ডকে দেখলে মনে হবে পৃথিবীর বাইরের কোনো দ্বীপ। কিছু মানুষ বিশ্বাসও করে যে এই দ্বীপটি আদতে ইডেনের গার্ডেন। দ্বীপটি বহু বছর বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন কিছু উদ্ভিদ জন্মেছে যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায়নি, যেমন ড্রাগন ব্লাড গাছ। এই গাছকে দেখলে মনে হবে প্রাকৃতিক কোনো ছাতা, তবে গাছটিকে কাটলে এর বাকল থেকে অনেকটা রক্তের মতো লাল রঙের তরল বের হয়ে আসে। সেই হেতু গাছটি পরিচিত পায় ড্রাগন ব্লাড গাছ হিসেবে। পৃথিবীতে রহস্যের অন্ত নেই। পৃথিবী যত না বিশাল, তার থেকেও বিশাল এই রহস্যের খনি। মানুষ যুগের পর যুগ সাধনা করে চলে এসব রহস্য ভেদ করতে। তবে এমন অনেক রহস্য রয়েছে যেগুলো রহস্যই থেকে যায়। হয়তো কিছু কিছু রহস্য রহস্যের মাঝেই বেশি সুন্দর। এই রহস্য অনুভূতি নিয়ে আজকের মতো এখানেই শেষ করব এন্টারটেনমেন্ট টাইম। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনায় আমি সামি আমুন আজকের মতো বিদায় নিচ্ছি এন্টারটেনমেন্ট টাইম থেকে। শুভরাত্রি।